নওগাঁ ৬ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আলম। মাননীয় সদস্য, আমি দুঃখিত, সময় মাত্র ৮ মিনিট। মাননীয় স্পিকার, আপনি অধিবেশনের সংসদের মালিক, আপনার ইচ্ছায় সব কিছু হবে, আপনি যা ভালো মনে করবেন তাই করবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাজেট আলোচনার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় নিহত জাতীয় 4 নেতা, বিশ্ববরেণ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী পরিষদের মাননীয় সদস্য সহ এই বাজেট প্রণয়নের সাথে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকার রায়নগর আত্রায়ের জনগণকে আমি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বাজেটটা এর আগে যেভাবে হয়েছে এবারও তাই হয়েছে। এটা একটা সম্প্রসারণমুখী বাজেট, এটা একটা ঘাটতি বাজেট। তাই ওইদিকে আলোচনা না করে আমি ভিন্ন বিষয়ে দু একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, প্রতি বছরের আমাদের বাজেটের এডিপিতে যে টাকা বরাদ্দ করা হচ্ছে এবার তার চেয়ে বেশি করা হয়েছে। বেতন ভাতা খাতে 64% টাকা চলে যাচ্ছে। এই যে বাজেটের 64% টাকা সিভিল ব্যুরোক্রাসি, মিলিটারি ব্যুরোক্রাসি, আমাদের জুডিশিয়াল সার্ভিসে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, তাহলে সেবা খাতে, জনকল্যাণ খাতে, উন্নয়ন খাতে আমাদের বাজেট কয় টাকা বরাদ্দ দিবে? সেই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, এই মাথা ভারী প্রশাসন, এই মাথা ভারী জনপ্রশাসনগুলোকে একটু কেটে ছোট করা দরকার। কারণ আমরা ডিজিটালাইজ করছি, আমরা ইন্টারনেট করছি, তাহলে এত ম্যান পাওয়ারের কেন দরকার? আগে তো 50 জনের কাজ ডিজিটালের মাধ্যমে 10 জনই করার কথা। তারপরেও মানুষের সংকট, জনবল সংকট, বেতন বৃদ্ধি করছি। বেতন বৃদ্ধির সময় মাননীয় স্পিকার আপনি দেখবেন, আমি খুবই আশ্চর্য হয়ে গেছি, কর্মকর্তা কর্মচারীদের বেতনের বৈষম্য। সর্বোচ্চ কর্মকর্তা বেতন পাচ্ছেন 8ম জাতীয় বেতন স্কেলে 78,000 টাকা, আর কর্মচারীরা পাচ্ছেন সর্বোচ্চ মাত্র 12,000 টাকা। কর্মকর্তাদেরও 2-3টা বাচ্চা, কর্মচারীদেরও 2-3টা বাচ্চা, তাদেরও যে বাজার, কর্মচারীদের একই বাজার, একই স্কুল, একই মেডিকেল, সব কিছু একই। এত বড় বেতন বৈষম্য দিয়ে কর্মকর্তা কর্মচারীদের জীবনটাকে এই দুর্বিষহের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করব, 9ম বেতন স্কেলে এই বিষয়টা বিবেচনা করে কর্মকর্তা কর্মচারীদের বেতনের এই ব্যবধানটা যেন মানবিকভাবে একটা যুক্তিসঙ্গত পর্যায়ে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, আমি দেখলাম যে এবারে কৃষি খাতের ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, কৃষি খাতের ভর্তুকি হ্রাসের বিরোধিতা করছি, যে ওদেরকে যদি আপনি ভর্তুকি না দেন, বাংলাদেশে কাকে ভর্তুকি দিবেন? বাংলাদেশের কৃষকরা হলো গ্রামে থাকে, গ্রাম হলো প্রকৃতির সৃষ্টি। গ্রামীণ 72% মানুষ এখনও কৃষিকাজের সাথে জড়িত। ছেলেরা মেয়েরা কৃষির সম্প্রসারণ হচ্ছে। কেন হচ্ছে? আমরা ভর্তুকি দিয়েছি বলেই হচ্ছে। অতএব আপনি কৃষি খাতে ভর্তুকি দিবেন না। গার্মেন্টস মালিকদের সোর্স ট্যাক্স আপনি কমায় 20% থেকে 15-তে আনলেন। গার্মেন্টসের শ্রমিকদের কল্যাণের জন্য আপনি কিচ্ছু করলেন না, বেতন বাড়ালেন না। আবার কৃষকদের আপনি ভর্তুকি প্রত্যাহার করছেন। এই কৃষিরাই কিন্তু আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ, আমাদের ইতিহাসের, অর্থনীতির, সংস্কৃতির, আমাদের সমাজের বুনিয়াদ হলো কৃষি এবং গ্রাম। তাই আমি অনুরোধ করব, কৃষির ক্রমবর্ধমান উন্নয়নকে অব্যাহত রাখতে গেলে কৃষির ভর্তুকি প্রত্যাহার নয়, আরও বৃদ্ধি করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিগত দিনে আমার এলাকাতে অনেক উন্নয়ন এবারে হয়েছে, আগেও হয়েছে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের সরকারের সফলতা সম্পর্কে বিগত দিনে যত এমপি মন্ত্রী ছিল তাদের উন্নয়ন এক জায়গায় করলে, আর এই 8 বছরের উন্নয়ন এক জায়গায় করে যদি আমাদের উন্নয়নের সমান হয়, তাহলে আমি রাজনীতি করব না, রাজনীতি চিরদিনের জন্য ছেড়ে দেব। মাননীয় স্পিকার, এই উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের নেতৃত্বে, এই সংসদের নেতৃত্বে হয়েছে। অতএব আমাদের উন্নয়ন নিয়ে যারা সমালোচনা করেন তাদের চেহারাটা আয়নায় দেখা দরকার। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেছে, তারাই কয় বছর শাসন করলো আর আমরা কয় বছর শাসন করলাম, আর কত উন্নয়ন করলাম। মাননীয় স্পিকার, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কথা বলা দরকার। আপনি দেখবেন যে আমাদের কমিউনিটি ক্লিনিকে অনেক কর্মচারীরা কাজ করে, তারা এখনও রাজস্বকরণ করা হলো না। এই যে চৌকিদারদের বেতনটা কোন পর্যায়ে গেছে, ওরা
গ্রাম পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় থাকবে, এটা নিয়ে টানাটানি। তাই অনুরোধ করবে এটার মীমাংসা করে চৌকিদারদেরকে একটা চাকরিজীবীর সম্মান মর্যাদা দেওয়া হোক, এটা জরুরি ভিত্তিতে করা দরকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রবাসী কল্যাণ খাতে আপনি দেখবেন যে রেমিটেন্সের কথা বলে আজকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে, এখন এই খাতে রেমিটেন্স বাড়ছে না, বরং আমাদের অব্যবস্থাপনার জন্য দূরদর্শিতার অভাবে এই প্রবাসী খাতের মাধ্যমে বাংলাদেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। আমাদের রেমিটেন্সের কথা বলে বাংলাদেশ থেকে আমাদের যুবক দক্ষ আমাদের পোটেনশিয়াল লেবার ফোর্সকে বিদেশে পাঠিয়ে এদেরকে বোঝা বানানো হচ্ছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে চাই মালয়েশিয়ার কথা। মালয়েশিয়ায় সিন্ডিকেট করা হয়েছে, 10টা কোম্পানি ছাড়া কেউ লোক বিদেশে পাঠাতে পারবে না। কেন? 70,000 টাকা মাইগ্রেশন কস্ট দিয়ে তারা বিদেশে যাবে। আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করে বলতে চাই 3.5 লক্ষ টাকার নিচে একটি মানুষও এই সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে পারে না। তাহলে এই সিন্ডিকেট করে কার লাভ হলো? সিন্ডিকেট তো সংবিধান বিরোধী, আমাদের মানবতা বিরোধী, সাম্য বিরোধী। এই সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়ে কার লাভ হলো? জনগণের লাভ হলো না, আমাদের রেমিটেন্সও বাড়লো না। এই 3.5 লক্ষ টাকা করে মালয়েশিয়ায় গিয়ে যদি 20,000 টাকা বেতন পর ও টাকা উঠাই দিয়ে তো চলে যাবে 2 বছর। তাহলে এই যে বিদেশে টাকা চলে গেল, এ টাকা তো আর ফেরত আসতেছে না, কতদিন আসবে মাননীয় স্পিকার? আবার বাহরাইনে আমি গেলাম, সেখানে দেখলাম 4 লাখ 4.5 লাখ টাকা। মানুষ যাচ্ছে, কাজ নাই, মানুষ যায়, কর্ম নাই, কিন্তু রেমিটেন্সও আসতেছে না। তাই এই জায়গাতে একটু আমাদের সুশাসনের দরকার। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, ইদানিং একটা প্রশ্ন উঠেছে যে সংসদ বড়, বিচার বিভাগ বড় না সরকার বড়? মাননীয় স্পিকার, এই প্রশ্নটা এমনভাবে বিব্রত করে আমাদেরকে, আমি এই ব্যাপারে দুটো কথা বলতে চাই, সময় লাগলে একটু দিবেন। মাননীয় স্পিকার, আপনি দেখেন, আমরা জানি বাংলাদেশের শ্রেষ্ঠত্ব হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, কেউই বড় না, সংবিধান বড়। এই সংবিধানটা তৈরি কে করেছে? এই সংসদ তৈরি করেছে, বিচার বিভাগ তৈরি করেনি, সরকারও তৈরি করেনি। আপনি দেখবেন যে সংবিধানের যে আওতায় বিচার বিভাগ গঠিত, তাদের বেতন ভাতা কে দেয়? এই সংসদ থেকে অনুমোদন হয়। তাদের সুপারিশ, তাদের নিয়োগের সুপারিশ, পদোন্নতির সুপারিশ কোথা থেকে যায়? প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যায়। প্রধানমন্ত্রী সংসদের সৃষ্টি, মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন, শপথ পড়ান, উনিও এই সংসদের সৃষ্টি। মাননীয় স্পিকার, ওনারা যে গাড়ি বাড়ি ব্যবহার করেন জনগণের রাজস্বের টাকা দিয়ে, এই টাকা ব্যয়ের অনুমোদন এই সংসদ দেয়। তাই কথায় কথায় বলা হয় আমরা যা ইচ্ছা তাই করব, সংসদের বলার কি? এটা ঠিক না। সংবিধানের আওতায় আপনারা কাজ করেন, সংবিধানের আওতায় আমরা কাজ করব। কে বড় কে ছোট এটা প্রশ্ন হতে পারে না। মাননীয় স্পিকার, আজকে সংসদ 2 মিনিট বলেন। মাননীয় জনপ্রতিনিধিকে ছোট করতে চাই, এবং জনপ্রতিনিধিকে যারা ছোট করতে চায় মাননীয় স্পিকার, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সাংবিধানিক শাসনে বিশ্বাস করে না। সংসদের আমাদের সার্বভৌমত্ব নিয়ে, জনগণের সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে তারা ষড়যন্ত্রকারী, তারা আমাদের দেশের গণতন্ত্রের বিরোধী শক্তি। তাদের সম্পর্কেও সতর্ক হতে হবে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, কে বড় এটা বড় কথা নয়। জাতির জন্য দেশ দিয়েছে শেখ হাসিনা, সেই দেশ বিনির্মাণ করছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে হবে। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন আমাদের ইটভাটা, পরিবেশ মন্ত্রণালয় কি কাজ করে জানি না, বাংলাদেশে 6,500 ইটভাটার কথা বলেছেন, কিন্তু আমার জানার মধ্যে 10,000-এর বেশি ইটভাটা আছে। তাহলে এতগুলো কোথায়? এদের লাইসেন্স নাই। এই ইটভাটাগুলো আমার জেলাতে আপনি দেখবেন, আমাদের জেলাতে ইটভাটা চুঙ্কা আছে প্রায় 250, লাইসেন্স আছে মাত্র 131টার, বাকিগুলো অবৈধ। এরা গায়ের জোরে চালায়, আর কিছু চালায় আদালতের নির্দেশে। এখন সরকার যে জিনিস পরিচালনা করবে, যেখানে মানি ম্যাটার জড়িত, রেভিনিউ ম্যাটার জড়িত, এনভায়রনমেন্ট জড়িত, ডেভেলপমেন্ট জড়িত, সেই জায়গাতে যদি বিচার বিভাগ থেকে ইনজাংশন দেওয়া হয়, রুল দেওয়া হয়, তাহলে সরকার তো বিকলাঙ্গ হয়ে যায়। পরিবেশ বিপর্যয় হচ্ছে ইটভাটার জন্য, পরিবেশ জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে ইটভাটার জন্য। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, হাইকোর্টের যে মামলাগুলো আছে সেগুলো স্টে প্রত্যাহার করে আমাদের যথাযথ লয়ার দিয়ে এই পরিবেশ রক্ষার জন্য এই কাজটি করা হোক। মাননীয় স্পিকার,
আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। আমাদের অর্থনৈতিক সেক্টরে সমস্যা আছে, এটা সমাধান করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে কালিমামুক্ত করার কোনো প্রচেষ্টা, কারো কোনো ব্যর্থতাকে মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন, আমরাও দেশকে ভালোবাসি। এই ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।